হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য চলে এসেছি কিন্তু যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, প্রিপারেশান নিচ্ছ। তো সকল এক্সামের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্ট্র্যাটেজি। ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে ধরনের জিকে কোশ্চেনগুলো আসে এক্সামে, তো সেগুলোই আজকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বর্তমানে যেটা গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য কিন্তু ক্লাস চলছে, যারা দেখতে চাও এই ক্লাসের ডেসক্রিপশানে দেখো, তার লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। তো চলো শুরু করি আজকে ক্লাসে। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো, আমাদের পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রফল কত? আমাদের পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রফল কত হবে না, হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। 88,752 বর্গ কিলোমিটার। এটি ভারতের মোট ক্ষেত্রফলের প্রায় 2.67%। পার্সেন্টেজটা মনে রাখো। ক্ষেত্রফলের বিচারে পশ্চিমবঙ্গ ভারতের হচ্ছে 13তম বৃহত্তম রাজ্য। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের উত্তরে কোন রাজ্যটি অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে কোন রাজ্য রয়েছে? অসম, বিহার, সিকিম, ওড়িশা। সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, সিকিম। পশ্চিমবঙ্গের সাথে সিকিমের সীমানা মাত্র 60 কিলোমিটার, যা রাজ্যটির সবচেয়ে ছোট সীমানা। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, কতগুলি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করে? কতগুলো ভারতীয় রাজ্য, আমাদের ভারতের রাজ্য কতগুলো পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা স্পর্শ করে? সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, 5টি রাজ্য। কী কী হচ্ছে? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম আর হচ্ছে অসম। সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে হচ্ছে ঝাড়খণ্ডের সাথে, প্রায় 500 কিলোমিটার। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা ভাগ করে? আন্তর্জাতিক সীমানা বলেছে মানে এখানে দেশের কথা বলেছে। তো সব থেকে বেশি যে দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা বেশি রয়েছে, তো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে অপশান নাম্বার সি, বাংলাদেশ। বাংলাদেশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের সাথে 3টা আন্তর্জাতিক সীমানা রয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটান। ঠিক আছে? তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, কোন জেলাকে ভুটানের প্রবেশদ্বার বলা হয়? আমাদের ভারতের কোন জেলাকে ভুটানের প্রবেশদ্বার বলা হয়? জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং না হচ্ছে আলিপুরদুয়ার। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জয়গা শহর দিয়ে ভুটানের ফুনসোলিং শহরে প্রবেশ করা যায়, তাই একে ভুটানের প্রবেশদ্বার বলা হয়। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, কোন সংকীর্ণ ভূখণ্ডটি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে মূল ভারতের সাথে উত্তর পূর্ব রাজ্যগুলিকে যুক্ত করেছে? কোন সংকীর্ণ ভূখণ্ডটি পশ্চিমবঙ্গের মধ্যে মূল ভারতের সাথে উত্তর পূর্ব রাজ্যগুলিকে যুক্ত করেছে? তো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর। অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। দেখে নাও, ভূ রাজনৈতিক নিরাপত্তার দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভূখণ্ডের আকৃতির কারণে একে কী বলা হয়? চিকেন স্নেক বলা হয়, চিকেন স্নেক। ঠিক আছে? 7 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি না, হচ্ছে সান্দাকফু। সান্দাকফু হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটি দার্জিলিং জেলার সিঙ্গালীলা পর্বতশ্রেণী অবস্থিত, এখান থেকে কিন্তু এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। তারপরে দেখো, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। এর মোট আয়তন হচ্ছে 9,960 বর্গ কিলোমিটার। অন্যদিকে সবচেয়ে ছোট জেলা হচ্ছে কলকাতা। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন, 2017 সালে গঠিত পশ্চিমবঙ্গের 23তম জেলা কোনটি? 2017 সালে গঠিত পশ্চিমবঙ্গের 23তম জেলা সেটা কোনটা না, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। 7ই এপ্রিল 2017 সালে ওই অবিভক্ত বর্ধমান ভেঙে এটি গঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে কি আসানসোল। তারপর 10 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কয়টি প্রশাসনিক বিভাগ আছে? আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি রয়েছে না, হচ্ছে 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। কী কী না, প্রেসিডেন্সি, বর্ধমান, মেদিনীপুর, মালদা আর হচ্ছে জলপাইগুড়ি, এই 5খানা বিভাগ রয়েছে। তারপর দেখো কালিম্পং জেলাটি কোন জেলা থেকে আলাদা করে তৈরি হয়েছিল? সেটা হচ্ছে দার্জিলিং জেলা থেকে আলাদা করে তৈরি হয়েছিল। 14ই ফেব্রুয়ারি 2017 তারিখে কালিম্পং পশ্চিমবঙ্গের 21তম জেলা হিসেবে আত্মপ্রকাশ পায়। তারপরে দেখো মালদা জেলার সদর দপ্তর কোথায়? মালদা জেলার সদর দপ্তর কোথায় রয়েছে না, হচ্ছে ইংলিশ বাজার। মালদা জেলার সদর দপ্তর হচ্ছে ইংলিশ বাজার। মালদা বিভাগ যেটা হচ্ছে উত্তরবঙ্গের অন্যতম প্রশাসনিক কেন্দ্র এবং এটি আম এবং রেশম শিল্পের জন্য বিখ্যাত।
তারপরে দেখো কোন জেলাকে বাংলার ম্যানচেস্টার বলা হয়, বাংলার ম্যানচেস্টার বলা হয় কোন জেলাকে? হাওড়াকে বলা হয় বাংলার ম্যানচেস্টার। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে এখানে ব্যাপক বস্ত্র ও পাট শিল্পের বিকাশ ঘটেছিল বলে যুক্তরাজ্যের ম্যানচেস্টার সাথে তুলনা করা হতো একে। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে এক্সাম দেবে, ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এক্সাম দেওয়া না কেন, তো প্রত্যেকটা এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বা তোমাদের এই এক্সামের জন্যই পিডিএফটা বানানো হয়েছে, জিকে ইবুক অধ্যায় ভিত্তিক। ঠিক আছে, যেখানে প্রিভিয়াস ইয়ার 1999 সাল থেকে 2026 সাল পর্যন্ত যে সকল আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সাম হয়েছে, তো সেই সকল এক্সামের কোশ্চেন আনসার, তার পাশাপাশি 2026-এর জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার এর মধ্যে রাখা হয়েছে। প্রায় 9500 প্লাস কিন্তু কোশ্চেন আনসার রয়েছে এর মধ্যে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ব্যাখ্যা সহ আলোচনা করা রয়েছে, একদম টপিক ওয়াইজ, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান, স্ট্র্যাটেজিকে, কম্পিউটার, অর্থনীতি, এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স, পুরো কারেন্ট অ্যাফেয়ার্স 2025-26 থাকবে এর মধ্যে। যদি এই পিডিএফটা যদি কারোর প্রয়োজন হয় মনে করো, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করো, যার ডেমো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কীভাবে কোশ্চেন আনসারগুলো সাজানো হয়েছে। ঠিক আছে, এইভাবে পরপর করে এক এক করে কিন্তু কোশ্চেন আনসার সাজানো হয়েছে টপিক ওয়াইজ, ধরে ধরে দেখে নাও তোমরা। ঠিক আছে, তো এটা যদি তোমরা ডেমো লিঙ্ক এক্সট্রাভাবে তোমরা দেখতে চাও, তো আমাদেরকে মেসেজ করো, মেসেজ করলে আমরা কিন্তু পাঠিয়ে দেবো তোমাদেরকে। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন কী রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? না, পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। মেছো বিড়াল হয়ে যাবে সঠিক আনসার। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কী? না, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা, সাদা গলার মাছরাঙা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হচ্ছে ছাতিম। ছাতিম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য গাছ। তারপরে দেখো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য ফুল, না সেটা হচ্ছে শিউলি। শিউলি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। ঠিক আছে, একে নাইট ফ্লাওয়ারিং জেসমিনও বলা হয়। শরৎকালে দুর্গোৎসবের সময় এই ফুল ফোটে। তারপরে দেখো পশ্চিমবঙ্গ বিধানসভার মোট কতগুলি আসন রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন রয়েছে 294টি। 294টি বিধানসভা আসন রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের লোকসভা আসন রয়েছে 42টি আর রাজ্যসভার আসন রয়েছে 16টি। তারপরে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? না হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। তিনি 15ই আগস্ট 1947 সালে 14ই জানুয়ারি 1948 পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তারপরে দেখো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? আমাদের পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী। শ্রী রাজা গোপালাচারী স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেলও ছিলেন। তারপরে ঐতিহাসিকভাবে কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? বাংলার দুঃখ কাকে বলা হয়? না হচ্ছে দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ। প্রতি বছর ভয়াবহ বন্যার কারণে এই নাম দেওয়া হয়েছে। 1948 সালে ডিভিসি গঠনের পর বন্যা অনেকাংশে নিয়ন্ত্রিত হয়েছে। তারপরে দেখো গঙ্গা নদী পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে কোন নামে প্রবেশ করে? গঙ্গা নদী আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, কোন নামে প্রবেশ করেছে? না হচ্ছে পদ্মা নামে প্রবেশ করেছে। মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়, একটি ভাগীরথী হুগলি নামে দক্ষিণে বঙ্গোপসাগরে এবং অন্যটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপর দেখো 23 নম্বর, হাওড়া ব্রিজের সরকারি নাম কার নামে রাখা হয়েছে? হাওড়া ব্রিজের সরকারি নাম কার নামে রাখা হয়েছে? এটা রাখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামেই রাখা হয়েছে। 1965 সালে হাওড়া ব্রিজের নাম বদলে রবীন্দ্র সেতু করা হয়। এটি একটি ক্যান্টিলিভার সেতু, যা 1943 সালে জনসাধারণের জন্য চালু হয়। তারপরে দেখো ফারাক্কা ব্যারেজ কোন নদীর ওপর নির্মিত? ফারাক্কা ব্যারেজ এটা হচ্ছে গঙ্গা নদীর উপর অবস্থিত। 1975 সালে ফারাক্কা ব্যারেজ চালু হয়, যার মূল উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের পলি অপসারণের জন্য হুগলি নদীতে পর্যাপ্ত জল প্রবাহ বজায় রাখা। তারপরে কোন নদীটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কিছু অংশের মধ্যে প্রাকৃতিক সীমানা তৈরি করে? কোন নদীটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কিছু অংশের মধ্যে প্রাকৃতিক সীমানা তৈরি করে? সেটা হচ্ছে দামোদর নদী হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পুরুলিয়া দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তারপর দেখো 26 নম্বর, মহাভারতে বাংলার কোন প্রাচীন রাজ্যের উল্লেখ পাওয়া যায়? মহাভারতে বাংলার কোন প্রাচীন রাজ্যের উল্লেখ পাওয়া যায়? বঙ্গরাজ্য হয়ে যাবে সঠিক অ্যান্সার। মহাভারত অনুযায়ী ভীম পূর্ব ভারত অভিযানের সময় বঙ্গ ও পুন্ড্র রাজ্য জয় করেছিলেন। বাংলার প্রথম
নথিভুক্ত স্বাধীন রাজা কে ছিলেন? বাংলায় প্রথম নথিভুক্ত স্বাধীন রাজা ছিলেন হচ্ছেন শশাঙ্ক। শশাঙ্ক হয়ে যাবে সঠিক আনসার। শশাঙ্ক সপ্তম শতকে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ, বর্তমানে যেটা মুর্শিদাবাদ। কাকে বঙ্গীয় নবজাগরণের জনক বলা হয়? নবজাগরণের জনক, বঙ্গীয় নবজাগরণের জনক কাকে বলা হয়? না হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে বলা হয়। 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা এবং 1829 সালে সতীদাহ প্রথা রোধ করার পেছনে তার অবদান কিন্তু ছিল। 29 নম্বর দেখো, কোন হিন্দু রাজ্য বা রিয়াদটি 1950 সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গের সাথে একীভূত হয়? কোন হিন্দু রাজ্য 1950 সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গের সাথে একীভূত হয়? সেটা হচ্ছে কোচবিহার। কোচবিহার হয়ে যাবে সঠিক আনসার। দেখো, 1 জানুয়ারি 1950 সালে মহারাজা জগদ্দীপ নারায়ণ চুক্তির মাধ্যমে কোচবিহারকেই পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে অন্তর্ভুক্ত করেন। তারপরে দেখো, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালে হয়েছিল পলাশীর যুদ্ধ। নদিয়া জেলার পলাশীর প্রান্তরে রবার্ট ক্লাইভ এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মধ্যেই কিন্তু এই যুদ্ধ ঘটেছিল, যা ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে। তারপরে দেখো, হিন্দু কলেজ ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? হিন্দু কলেজে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? না হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, অর্থাৎ ডিরোজিও মনে রাখবে। ডিরোজিওর পুরো নাম কি? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে, তিনি হিন্দু কলেজে অধ্যাপক ছিলেন এবং তার অনুগামীদের ডিরোজিয়ান বলা হয়, যারা মুক্ত চিন্তা ও কুসংস্কার মুক্ত সমাজের প্রচার করতেন। তারপরে দেখো, লর্ড কার্জন কত সালে প্রথম বাংলা ভাগের অর্থাৎ বঙ্গভঙ্গ ঘোষণা করে? লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করে কত সালে? সঠিক অ্যান্সার 1905 সালে করে। 16 অক্টোবর 1905 বঙ্গভঙ্গ কার্যকর হয়। তীব্র স্বদেশী আন্দোলনের মুখে 1911 সালে লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেন। তারপরে দেখো, 33 নম্বর, কোন বকেয়া স্বাধীন সংগ্রামী বাঘা যতীন নামে পরিচিত? কোন বকেয়া স্বাধীন সংগ্রামী বাঘা যতীন নামে পরিচিত? বাঘা যতীন নামে পরিচিত কে? না হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হয়ে যাবে সঠিক অ্যান্সার। মাত্র একটা ছুরি দিয়ে বাঘকে পরাস্ত করার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়। 1915 সালে বুড়িবালামের যুদ্ধে কিন্তু তিনি শহীদ হন, বুড়িবালামের যুদ্ধে। তারপরে দেখো, কোন সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? কলকাতা আমাদের ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কত সাল পর্যন্ত? না, সেটা হচ্ছে 1911 সাল। 1911 সাল পর্যন্ত কিন্তু আমাদের ভারতের রাজধানী ছিল কলকাতা। তারপরে 12ই ডিসেম্বর 1911 তারিখে দিল্লি দরবারে জর্জ পঞ্চম ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের কথা ঘোষণা করেন। 1780 সালে কলকাতা থেকে প্রকাশিত ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ছিল? 1980 সালে কলকাতা থেকে প্রকাশিত ভারতের প্রথম সংবাদপত্র সেটা কোনটা? না, সেটা হচ্ছে হিকিস বেঙ্গল গ্যাজেট। হিকির বেঙ্গল গ্যাজেট হয়ে যাবে সঠিক অ্যান্সার। জেমস অগাস্টাস হিকি 29 জানুয়ারি 1780 সালে এটি চালু করেন। এটি সাপ্তাহিক ইংরেজি সংবাদপত্র ছিল, সাপ্তাহিক ইংরেজি সংবাদপত্র। কোন বাংলা মাসে পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষ পালিত হয়? কোন বাংলা মাসে নববর্ষ আমাদের পালিত হয় বৈশাখ মাসে নববর্ষ পালিত হয়। মুঘল সম্রাট আকবরের সময় প্রবর্তিত ফসলি সন এর ওপর ভিত্তি করে বাংলা সনের উৎপত্তি বলে মনে করা হয়। কোন জেলা তার ডোকরা ধাতব শিল্পের জন্য বিখ্যাত? ডোকরার জন্য বিখ্যাত বলো। এটা ধাতব শিল্প, ধাতু, ডোকরা। এটা হচ্ছে বাঁকুড়া জেলায়। ঠিক আছে, ডোকরা হলো লস্ট ওয়াক্স কাস্টিং পদ্ধতিতে তামা ও পিতল গলিয়ে প্রাচীন ধাতব ভাস্কর্য তৈরির শিল্প। ঠিক আছে, আর যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, লাইক কমেন্ট শেয়ার বা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এই ধরনের ক্লাস যদি পেতে চাও তো অবশ্যই ক্লাসটাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। ঠিক আছে, আর আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ওখানে কিন্তু আমি এই ক্লাসের পিডিএফ দিয়ে দেবো। পশ্চিমবঙ্গের কোন জেলা ছৌ নৃত্যের জন্য বিখ্যাত? আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলা ছৌ নৃত্যের জন্য বিখ্যাত? ছৌ নৃত্যের জন্য বিখ্যাত হচ্ছে পুরুলিয়া। ঠিক আছে, পুরুলিয়া তোমরা জানো, পুরুলিয়া ছৌ নাচ মুখোশ পরা বীরসাত্মক লোকনৃত্য। 2010 সালে এটি ইউনেস্কো অবমূল্যায়নযোগ্য সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা পায়। তারপর দেখো, মিহিদানা ও সীতাভোগ কোন জায়গায় বিখ্যাত মিষ্টি? জিআই ট্যাগ প্রাপ্ত মিহিদানা ও সীতাভোগ এটা হচ্ছে আমাদের বর্ধমান জেলার বিখ্যাত। 2017 সালে বর্ধমানে মিহিদানা ও সীতাভোগ
জিআই ট্যাগ কিন্তু লাভ করে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এশিয়ার প্রথম নোবেল বিজয়ী। ইংরেজি অনুবাদ গ্রন্থ সং অফারিংস এর ভূমিকা লিখেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। তারপর দেখো 41 নম্বর কোশ্চেন কী রয়েছে, ভারত ও বাংলাদেশ উভয় দেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? আমাদের ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধি, আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা। তো এই দুটো জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন কে? না হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জনগণ এবং বাংলাদেশের আমার সোনার বাংলা দুটি গানই লেখা। শ্রীলঙ্কা জাতীয় সঙ্গীত রচনাতেও তার প্রভাব রয়েছে। ইউনেস্কো কত সালে বাউল সঙ্গীতকে মানুষের মৌখিক ও বিমূর্ত ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দেয়? বাউল সঙ্গীতকে মানুষের মৌখিক ও বিমূর্ত ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। সেটা হচ্ছে কত সাল? না, সেটা হচ্ছে 2005 সাল। 2005 সালে। বাউল গান হলো বীরভূম, নদিয়া ও তার সংলগ্ন অঞ্চলে সাধকদের আধ্যাত্মিক ও লোকসঙ্গীত, যার বিখ্যাত প্রবক্তা ছিলেন লালন ফকির। ঠিক আছে। ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? আমাদের জাতীয় গান বন্দে মাতরম, ঠিক আছে, আমাদের ভারতের জাতীয় গান বা সেটা আমাদের বন্দে মাতরম। তো এটা এখন বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক স্কুলে কিন্তু গাইতে হবে। যেমন আমাদের প্রত্যেক স্কুলে যেমন জনগণ মন অধি হতো, ঠিক একই রকমভাবে এখন প্রত্যেক স্কুলে কিন্তু এই বন্দে মাতরম প্রার্থনার সময় করতে হবে, এবং এটা হচ্ছে বর্তমানে চলছে। তো এই বন্দে মাতরম কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? না, এটা নেওয়া হচ্ছে আনন্দমঠ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হচ্ছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 সালে এটি প্রকাশ করেন। 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই গানটি গেয়েছিলেন। এটাও মনে রাখো, 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই গানটি গেয়েছিলেন। তারপরে কোন জেলা পটচিত্র জন্য বিখ্যাত? পটচিত্রের জন্য বিখ্যাত কোন জেলা? যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর হয়ে যাবে সঠিক অ্যান্সার। পটচিত্রের শিল্পীদের পটুয়া বলা হয়। তারা কাপড় বা কাগজের স্কুলে রামায়ণ, মহাভারত ও লোককথার ছবি এঁকে গান গেয়ে গল্প শোনান। তারপরে দেখো 45 নম্বর কোশ্চেন কী রয়েছে, ভাটিয়ালি। ভাটিয়ালি লোকসঙ্গীত প্রধানত কোন অঞ্চলে হয়? কোন অঞ্চলে গাওয়া হয় ভাটিয়ালি লোকসঙ্গীত? নদীকেন্দ্রিক অঞ্চলে মাঝিদের দ্বারা। এটা কিন্তু মাঝিদের দ্বারা কিন্তু এই গানটি গাওয়া হয়। ভাটিয়ালি শব্দটি এসেছে ভাটি বা নদীর স্রোতের অনুকূলে যাওয়ার শব্দ থেকে। এটি মূলত ভাটির টানে নৌকা চালানোর সময় মাঝিরা পরিবেশন করেন। তারপরে গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর স্রষ্টাকে? ব্যোমকেশ বক্সী স্রষ্টাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তাই তো। ব্যোমকেশ নিজেকে গোয়েন্দা না বলে সত্যান্বেষী বলতে পছন্দ করতেন। তাঁর সহকারী ছিলেন অজিত বন্দ্যোপাধ্যায়। শ্রী রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর বেলুড় মঠ কে স্থাপন করেছিলেন? রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর কোথায় রয়েছে? বেলুড় মঠ। কে প্রতিষ্ঠা করেছিলেন এটা? স্বামী বিবেকানন্দ। 1 মে 1897 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন এবং 9 ডিসেম্বর 1898 সালে হাওড়ায় বেলুড়ে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। বিষ্ণুপুর ঘরানা পশ্চিমবঙ্গের কোন জেলার উদ্ভূত হয়েছিল? বিষ্ণুপুর ঘরানা আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলায় উদ্ভূত হয়েছিল? বাঁকুড়া জেলায় উদ্ভূত হয়েছিল। এটি ধ্রুপদী শাস্ত্রীয় সঙ্গীতের একমাত্র ঘরানা যা বাংলায় প্রবর্তিত হয়েছিল। মল্ল রাজাদের পৃষ্ঠপোষকতায় এটি গড়ে ওঠে। কাকে আধুনিক ভারতীয় শিল্পের জনক বলা হয়? যিনি বেঙ্গল স্কুল অফ আর্টের সূচনা করেছিলেন। আধুনিক ভারতীয় শিল্পের জনক কাকে বলা হয়? না হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক আনসার। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ছিলেন। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে ভারত মাতা অন্যতম। 1905 সালে ভারত মাতার চিত্র অঙ্কন করেছিলেন। বীরভূমের বিখ্যাত কেন্দুলি মেলা কোন নদীর তীরে অনুষ্ঠিত হয়? বীরভূমের বিখ্যাত কেন্দুলি মেলা এটা হচ্ছে অজয় নদীর তীরে অনুষ্ঠিত হয়। মকর সংক্রান্তির সময় বীরভূমের জয়দেব কেন্দুলিতে এই মেলা বসে। এটি কবি জয়দেবের জন্মস্থান হিসেবে খ্যাত এবং বাউল সঙ্গীতের বড় মিলন ক্ষেত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু
শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান কোনটা? চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কোথায়? না হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1486 খ্রিস্টাব্দে নদিয়া জেলার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। তিনি ভক্তি আন্দোলন এবং নাম সংকীর্তন সূচনা করেছিলেন। তারপরে দেখো, সংক্রামক ব্যাধি থেকে সুস্থ হওয়ার পর দেবতাকে ধন্যবাদ জানাতে কোন নাচ করা হয়? সংক্রামক ব্যাধি থেকে সুস্থ হওয়ার পর দেবতাকে ধন্যবাদ জানাতে কোন নাচ করা হয়? ছৌ, ব্রত, রবীন্দ্র নৃত্য, না হচ্ছে লাঠি নাচ? সঠিক অ্যান্সার হবে কি না, সঠিক অ্যান্সার হবে ব্রত নাচ। ব্রত নাচ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটি মূলত বসন্ত বা অন্য কোনো মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার পর দেবী শীতলার কাছে কৃতজ্ঞতা প্রকাশে নারীদের দ্বারা পরিবেশিত হয়। তারপরে দেখো, টুসু পরব নাচ কোন মাসে পালিত হয়? টুসু পরব নাচ, টুসু পরব নাচ এটা হচ্ছে পৌষ মাস। কবে? হচ্ছে পৌষ মাসে পালিত হয়। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের আদিবাসী ও রাঢ় অঞ্চলের নারীরা পৌষ সংক্রান্তির সময় ফসল কাটার উৎসবে টুসু উৎসব ও নৃত্য পালন করে। তারপরে দেখো, গাজনের সাথে যুক্ত আলকাপ নাচ প্রধানত কোন জেলায় দেখা যায়? আলকাপ নাচ গাজনের সাথে যুক্ত, যেটা মালদা ও মুর্শিদাবাদ জেলায় দেখা যায়। এটি নাচ, গান ও প্রহসনের সমন্বয়ে এক গঠিত সামাজিক লোকনাট্য। প্রধানত নিম্নবর্ণের গ্রামীণ শিল্পীরা চৈত্র সংক্রান্তির সময় এটি করেন। তারপরে দেখো, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? মেঘনাদ বধ কাব্য এটা রচনা করেন কে? এটা রচনা করেন হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। 1861 সালে অমিত্রাক্ষর ছন্দে এটি রচিত হয়। এখানে রামায়ণের রাবণ ও মেঘনাদকে মানবিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপিত করা হয়েছিল। কাকে বাংলার বিদ্রোহী কবি বলা হয়? আমাদের বাংলার বিদ্রোহী কবিকে সবাই জানো নিশ্চয়ই, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম হয়ে যাবে সঠিক অ্যান্সার। তার বিখ্যাত বিদ্রোহী কবিতা ধূমকেতু পত্রিকার মাধ্যমে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয় তাকে এই খেতাব দেওয়া হয়। তারপরে মালদার গম্ভীর নাচে প্রধানত কোন দুটি চরিত্র উপস্থাপিত হয়? গম্ভীর নাচে যেটা হচ্ছে দাদু ও নাতির চরিত্র উপস্থাপিত হয়। গম্ভীর লোকনাট্য দাদু ও নাতির কৌতুকপূর্ণ সংলাপে শিবকে সাক্ষী রেখে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক সমস্যা তুলে ধরা হয়। তারপরে প্রথম বাঙালি লেখিকা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? প্রথম বাঙালি লেখিকা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? না হচ্ছে আশাপূর্ণা দেবী পেয়েছিলেন। তিনি 1976 সালে তার বিখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতির জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা কোনটি, যা প্রতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা যেটা প্রতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা হয়ে যাবে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলে সাগরদ্বীপে গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমে এই কুম্ভ মেলার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম তীর্থমেলা। শিশুদের ক্লাসিক বই আবোল তাবোলের লেখক কি? বলো, আবোল তাবোল ছোটদের বই যে আবোল তাবোল, যার লেখক হচ্ছেন সুকুমার রায় হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটি 1923 সালে প্রকাশিত বাংলা সাহিত্যের ননসেন্স ছড়ায় একটি অনবদ্য সংকলন, যা তার মৃত্যুর অল্প কিছু দিন পরেই ছাপা হয়। তারপরে দেখো, অল্পনা ঐতিহ্যে মেঝেতে নকশা আঁকতে প্রধানত কী ব্যবহার করা? এটা অল্পনা হবে না, আলপনা ঐতিহ্যে মেঝেতে নকশা কী ব্যবহার করা হয়? আতপ চালের পিটুলি বা চালের পেস্ট। ভিজে চালের গুঁড়ো জলে গুলে কাপড়ের টুকরো বা আঙুলের সাহায্যে মেজে বা পিঁড়িতে ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানে এই লোকশিল্প ফুটিয়ে তোলা হয়। আগমনী গান প্রধানত কোন দেবদেবীর গল্পের উপর ভিত্তি করে রচিত? আগমনী গান যেটা হচ্ছে ভগবান শিব ও দেবী দুর্গার ওপর ভিত্তি করেই রচিত। দুর্গোৎসবের পূর্বে উমা অর্থাৎ দুর্গার কৈলাস থেকে মর্তে বাপের বাড়ি আগমনের কেন্দ্র করেই কিন্তু এই বাৎসল্য রসে ভরা এই গানটি রচিত হয়। তারপরে দেখো, অস্কার জয়ী চলচ্চিত্র পথের পাঁচালীর পরিচালক কে ছিলেন? না হচ্ছে সত্যজিৎ রায় ছিলেন। 1955 সালে মুক্তিপ্রাপ্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত এই ছবি 1956 সালে কান চলচ্চিত্র উৎসবের বিশেষ পুরস্কার পায়। তারপরে দেখো, ভারতের প্রথম মেট্রো রেল কত সালে কোথায় শুরু হয়েছিল? আমাদের ভারতের প্রথম পাতাল রেল যেটা কোথায়
সালে কলকাতায়। 1984 সালে কলকাতায় কিন্তু শুরু হয়েছিল। 24 অক্টোবর 1984 সালে প্রথম এসপ্লেনেড থেকে ভবানীপুর, বর্তমানে নেতাজি ভবন পর্যন্ত 3.4 কিলোমিটার রুটে প্রথম মেট্রো চালু হয়। ভারতে প্রতিষ্ঠিত প্রথম আইআইটি কোনটি? আমাদের ভারতে প্রতিষ্ঠিত প্রথম আইআইটি, সেটা হচ্ছে আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুর, যেটা ভারতের প্রথম প্রতিষ্ঠিত আইআইটি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে হিজলি ডিটেনশন ক্যাম্পের স্থানে 18 মে 1951 সালে এই খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল। তারপর 66 নম্বর কোশ্চেন, কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট AISI কে প্রতিষ্ঠা করেছিলেন? কলকাতায় ISI কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রশান্ত চন্দ্র মহানবিশ। প্রশান্ত চন্দ্র মহানবিশ 17ই ডিসেম্বর 1931 তারিখে গঠিত প্রশান্ত চন্দ্র মহানবিশের জন্মদিন ভারতের জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে পালিত হয়। 1963 সালে মক্সো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় অভিনেত্রী কে ছিলেন? 1963 সালে মক্সো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় অভিনেত্রী কে ছিলেন? না হচ্ছে সুচিত্রা সেন। সাত পাকে বাঁধা চলচ্চিত্রের অনবদ্য অভিনয়ের জন্যই তিনি সেরা অভিনেত্রীর সিলভার প্রাইজ অর্জন করে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছিলেন। তারপরে কলকাতার বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? কলকাতার বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? না স্যার জগদীশ চন্দ্র বসু। 30 নভেম্বর 1917 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি এশিয়ার প্রথম দিকের বহু বিষয়ক এশিয়া ভিত্তিক গবেষণা কেন্দ্রগুলির একটি। প্রথম বাংলা বাকচিত্র জামাই ষষ্ঠী কত সালে মুক্তি পায়? প্রথম বাংলা বাকচিত্র জামাই ষষ্ঠী, এটা 1931 সালে মুক্তি পায়। মদন থিয়েটার্সের প্রযোজনায় 11 এপ্রিল 1931 সালে এটি মুক্তি পায়। এটি পরিচালনা করেছিলেন অমর চৌধুরী। সত্যজিৎ রায় কত সালে অস্কারে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান? অস্কারে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন সত্যজিৎ রায়। কত সাল? না হচ্ছে 1992 সালে পেয়েছিলেন। জীবনের শেষ দিনগুলিতে কলকাতার হাসপাতালে স্থায়িত অবস্থায় 64তম একাডেমি অ্যাওয়ার্ডের মাধ্যমে এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল। তারপরে কাকে ভারতের ডিস্কো কিং বলা হয়? আমাদের ভারতের কাকে বলা হয়? না হচ্ছে বাপ্পি লাহিড়িকে বলা হয়। জলপাইগুড়িতে জন্ম নেওয়া বাপ্পি লাহিড়ি 1980 থেকে 90 দশকে ভারতীয় চলচ্চিত্রে ডিস্কো ও সিনথেসাইজার সঙ্গীতের বিপ্লব এনেছিলেন। পশ্চিমবঙ্গের কোন দুই ব্যক্তিত্ব অর্থশাস্ত্রের নোবেল পুরস্কার পেয়েছিলেন? দুজন পেয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে, অমর্ত্য সেন এবং অভিজিৎ ব্যানার্জি। ঠিক আছে, অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। অমর্ত্য সেন 1998 সালে কল্যাণ অর্থনীতিতে এবং অভিজিৎ ব্যানার্জি 2019 সালে বৈশ্বিক দারিদ্র্য নিরসনে গবেষণার জন্য নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্ট্র্যাটেজিকে, যেটা আপকালীন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সকল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। যদি ক্লাস ভালো লেগে থাকে, যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করে ফেলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে আমি ক্লাসের পিডিএফ দিয়ে দেবো। আমাদের সমস্ত কিছু আপডেটও আমাদের ওই টেলিগ্রামে পেয়ে যাবে। তাছাড়া আমাদের নতুন SSC MTS এর ব্যাচ চালু হয়েছে, যেখানে জিকে এবং ইংলিশ ফুল নোটস প্রোভাইড করা হচ্ছে মাত্র 199 টাকায়। জিকে এবং ইংলিশ প্র্যাকটিস সেট সহ 199 টাকায় প্রোভাইড করা হবে, যেটা তোমরা পেমেন্ট করে আমাদের স্ক্রিনশট পাঠালেই ডাইরেক্ট পিডিএফগুলো কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, যেগুলো তোমরা প্রিন্ট আউটও করতে পারবে। তো যদি কেউ নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করো। ডেমো দেখতে চাইলেও আমাদেরকে মেসেজ করো, টেলিগ্রামেও ডেমো লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়া বিভিন্ন এক্সামের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামের জন্য আমি যেমন বলেছি, এই যে পিডিএফটা যেটা রয়েছে অধ্যায় ভিত্তিক মাত্র 29 টাকায় তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। তাছাড়া আরও বিভিন্ন এক্সামের পিডিএফ রয়েছে আমাদের কাছে। রেলওয়ে সায়েন্সেরও পিডিএফ রয়েছে মাত্র 51 টাকায়, যেখানে 8500 প্লাস কোশ্চেন রয়েছে। তো যদি কেউ এই পিডিএফগুলো নিতে চাও তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করো কোনটা তোমরা নিতে চাও।